হচ্ছে গিয়ে মঙ্গলের স্কিন, সেখানে হচ্ছে গিয়ে স্পট দেখতে পাওয়া যায়। মঙ্গলের স্কিনে আমরা প্রচুর ব্রণ দেখতে পাই, এবং বিশেষ করে ছেলেদের যদি মঙ্গল ওরিয়েন্টেড স্কিন হয়ে থাকে, তাহলে সেটা অনেক বেশি রাফ, এবং তার মধ্যে একটা ম্যানলি সেটা দেখতে পাওয়া যায়। দেখেই মনে হয় যে বাহ, মানুষটা তো বেশ সেই রকম কালো আর লম্বা। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে মঙ্গলের বুঝতে পাওয়া যায়। তো যাই হোক, ম্যাডাম চলে এসেছেন, এবার ম্যাডাম ক্লাস নেবেন। আমি এবার নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ, ভালো নমস্কার স্যার। থাকবেন সবাই। ভালো থাকবেন। হ্যাঁ, আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে সবকিছু মানে শিখতে পারি। হ্যাঁ, বাকিটা তো পরে, আগে তো শেখা। অবশ্যই পারবেন, আমরা আছি তো। খুব ভালো লাগছে স্যার ক্লাস করতে, এত সুন্দর করে বোঝানো হচ্ছে সবকিছু, খুব ভালো লাগছে। আচ্ছা, শুভ সন্ধ্যা। আমরা শুভ তাহলে, সন্ধ্যা ম্যাডাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি আজকে একেবারে দৌড়তে দৌড়তে এসে ক্লাস জয়েন করলাম, সেই অ্যাপোলোর থেকে এই পর্যন্ত। যাই হোক, তো একটু লেট হলো। আমাদের আগের দিন যেন কি আমরা পড়েছিলাম, পল্লবী? ম্যাম আমরা শত্রু মিত্র গ্রহদের এইগুলো পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা আগে একটু পড়াটা করে নিই আর মোটামুটি। আপনি একটা মনে করাতে বলেছিলেন, গ্রহদের দৃষ্টি, অঙ্গ বিভাগ, গ্রহের গোচর, উচ্চস্থ এবং নিচস্থ, এটা হ্যাঁ, আজকে পড়াবো। একদম একদম। ঠিক আছে, তাহলে পল্লবীকে দিয়ে শুরু করি। আহ, একদম আহ, সহজ। পল্লবী বলুক রবির মিত্র গ্রহগুলোর নাম বলুক, যে ছকটা আমরা মঙ্গল, এঁকেছিলাম। বৃহস্পতি, হ্যাঁ, চন্দ্র, আর হচ্ছে গিয়ে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এই তিনটেই ম্যাম। বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল। মঙ্গল। আচ্ছা, ঠিক আছে, কেতুও আছে। খুব ভালো হয়েছে। এরপরে চলে যাই, লাবণী চ্যাটার্জি বলুন, চলে আসুন। হ্যাঁ ম্যাম। আপনি আহ, ও যেমন রবির মিত্র গ্রহগুলো বললো, আপনি শত্রু গ্রহ। হুম। শনি আর শুক্র। আচ্ছা, এছাড়াও এটা আপনি যখন চার্ট মিলিয়ে বলছে, মানে আপনারা যেটা লিস্ট করেছিলাম সেই লিস্ট মিলিয়ে হ্যাঁ। বলছেন, কিন্তু যদি আমরা যেটা সেই ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ দুটো আলাদা গ্রুপ করেছিলাম, যদি সেই গ্রুপ হ্যাঁ। যদি আমরা বলি, তাহলে আর কারা কারা আসবে? শুক্র আর বুধ। আহ রাহু চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এবার সোমজিৎ দে, আপনি বলুন। বলুন ম্যাডাম। হ্যাঁ, আপনি তাহলে মঙ্গলের শত্রু গ্রহগুলো বলুন। মঙ্গলের শত্রু, মঙ্গলের একজনই শত্রু, যেটা বুধ। বুধ, বেশ। আর যদি আমরা গ্রুপ মিলিয়ে বলি তাহলে? গ্রুপ বলতে? আমরা ডিস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ দুটো আলাদা গ্রুপ করেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রাকটিভের মধ্যে তো বুধ, শুক্র, রাহু, শনি, এগুলো হচ্ছে হ্যাঁ, ওই বলেই ডিস্ট্রাকটিভের মধ্যে বলে। আমরা বলেছিলাম না, যে আমরা যখন হুম। প্র্যাকটিস করব তখন আমাদের এই লিস্ট গুলো মনে রাখাটা টাফ হবে। দেখুন না, যখন আমরা চার্ট করব, লগ্ন সাপেক্ষে বিচার করব, তখন কিন্তু আমরা মঙ্গলের শত্রু শনিকেও ধরবো, শুধু বুধ নয়। হ্যাঁ, তো ওই দুটো হ্যাঁ, হ্যাঁ। গ্রুপ মিলিয়ে আমরা কিন্তু কাজ করব। তো এখন আমরা পড়া যেটা বলবো বা মনে যেটা রাখবো, সেটা কিন্তু আমরা ওই দুটো গ্রুপ ওয়াইজ বলবো, ঠিক আছে? ম্যাডাম তাহলে শনিকে ধরবো এবং রাহুকেও তো ধরবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, একদম। যেমন শুক্র আছে, যেমন বুধ আছে, যেমন শনি আছে, তেমন রাহু আছে, এই চারজনই হবে। এই দুটো গ্রুপ মিলিয়ে মিলিয়ে আমরা শত্রু মিত্র যাচাই করার চেষ্টা করব। লিস্ট যেটা আমরা পড়েছি ওটা তো পড়েছি, কিন্তু কাজ করার সময় কিন্তু আমাদের এই দুটো গ্রুপ মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আর কে আছেন? যোগীরাজ শতা, যোগীরাজ বাবু বলুন। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, আপনি তাহলে বলুন তো, বৃহস্পতির মিত্র গ্রহ কারা কারা আসছে? রবি, চন্দ্র, কেতু, মঙ্গল। হুম, রবি, চন্দ্র, কেতু, মঙ্গল, একদমই ঠিকঠাক। আর তারপরে কে আছেন? যেমন এখানে আমি দেখতে পাচ্ছি রিমা, রিমা দে সরকার আছেন। হ্যাঁ ম্যাডাম বলুন। তাহলে আপনি বৃহস্পতি শত্রু গ্রহগুলো বলুন। বৃহস্পতি, শত্রু গ্রহ বুধ ও শুক্র। বুধ, ও শুক্র। বুধ, শুক্র, আর
রাহু শনি একদম ধ্বংসজ্ঞাপক গ্রহ অনুযায়ী রাহু শুক্র, মানে বুধ শুক্র রাহু শনি, এই চারটি হলো ঠিক, একেবারেই ঠিক। এবার শত্রু আছে গ্রহ। প্রবল বাবু আছেন, প্রবল বাবু বলুন। বলুন ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা শনির শত্রু গ্রহগুলো শুনবো। শনির শত্রু গ্রহ, যদি আমরা চার্ট হিসাবে যাই তাহলে সেক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল হবে। হুম। আর যদি আমি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ এর ক্ষেত্রে যাই তো সেক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি রবি কেতু আর চন্দ্র। হ্যাঁ, একদম ঠিক। এবার আমরা ঝুমা ঝুমা ম্যাডামের কাছে যাই। ঝুমা ব্যানার্জি বলুন। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, তাহলে আপনি চন্দ্রের শত্রু গ্রহগুলো বলুন। চন্দ্রের শত্রুতে সরাসরি তো শত্রু কেউ নেই। হুম। আর আমরা যখন গ্রুপ হিসাবে বলবো। চন্দ্রের শত্রু হলো আহ, বুধ শুক্র রাহু আর শনি। একেবারেই ঠিক, বেশ। আর শত্রু মিত্র ছাড়া আমরা এবার আমরা তাহলে আরেকজন কাউকে দেখি, সৌরভ কুমার। ম্যাডাম, ম্যাডাম চন্দ্রের তো বুধ শত্রু নয়, মিত্র হিসেবে এখানে লেখা হয়েছে। না, যখন আমরা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ করব, হুম, তখন আমরা ওই তখন দিকের গ্রুপটা যখন নেব, তখন ওরা আসলে বুধের কেউই শত্রু নয়। বুধ যখন যার সঙ্গে মেশে তখন তার সঙ্গে তার মতন করে। বুধ না, চন্দ্রের কথা বলছি। হ্যাঁ, এবার এই চন্দ্রের যখন আমরা ডিস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ দুটো আলাদা গ্রুপ করব, তখন যেহেতু ও উল্টো দিকের গ্রুপের, তখন চন্দ্রের সঙ্গেও শত্রুতার সম্পর্ক। ঠিক আছে। আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, বলুন। বুধের কেউ শত্রু নেই, এবার বুধের লগ্নে যদি কারো জন্ম হয় হুম। তাহলে কি তার কেউ শত্রু থাকবে না? না না, ওইরকম একেবারেই নয়। বুধ আম- কাউকে শত্রু মনে করে না, কারণ ও তো বালক নিজে মনে গ্রহ। করছে না, তাকে অন্যরা করছে। হ্যাঁ, তাকে তো অন্য কাউকে মন মনে করছে। যতগুলো আমাদের নৈসর্গিক শুভ গ্রহ আমরা জেনেছি, আর যতগুলো হ্যাঁ। নৈসর্গিক অশুভ গ্রহ, এই যে অশুভ গ্রহগুলো, তারা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন ভাবের অধিপতি। আমরা যখন ভাব পড়বো তখন বুঝবো। কিন্তু তা সত্ত্বেও তো ওই প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, ভালো কিংবা মন্দ, মাঝারি কিংবা একটু ভালো, বেশি ভালো। কেউ আমরা যেমন বৃহস্পতিকে জানছি, সে হচ্ছে দেবগুরু, সে একেবারে সত্যগুণের অধিকারী। তেমনি করে আমরা যেমন শনিকে জানছি, রাহুকে জানছি, এদের যে প্রত্যেকের যে নিজস্ব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তো তারা আগে ফলাবেই। সে যেই লগ্নপতি হোক না কেন, হুম, ভাবপতি যাই হোক না কেন, তার প্রথমে তার যে নৈসর্গিক কারকতা, সেই ফলটা সে প্রথমে দেবে, তারপরে আসবে ভাবের ফল। ঠিক আছে, হুম। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, আমারই আসলে বুধের লগ্ন, তাই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে। শত্রু ওরকম ভাবে শত্রু শত্রু তো আসলে প্রচুরই আছে, তাই জন্যই বললাম। হ্যাঁ, 6 নম্বর ঘর থেকে বিচার হয়, যখন আমরা পড়বো আস্তে আস্তে সব শিখে যাব। বেশ। আচ্ছা, এবার আমরা এইটা বলি, যে কেউ একজন বলুন, যে আমরা যে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটো আলাদা আলাদা গ্রুপ করেছিলাম, তো কোন গ্রহগুলো কনস্ট্রাকটিভ গ্রুপের মধ্যে পড়ছে? বলবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। কেতু চন্দ্র বৃহস্পতি মঙ্গল রবি। আচ্ছা, কেন পড়ছে এটা আমরা বলতে পারবো? হুম। হ্যাঁ, বলুন। কারণ সূর্য আমাদের জীবন শক্তির উৎস, আর মৃত্যুর কারক হচ্ছে শনি। হুম। তো পৃথিবী আর সূর্যের মাঝে যে, মানে দুটো ডিফারেন্স, এটাকে আমাদের জীবন আর পৃথিবীর মাঝে যে ইয়েটা আসছে, মানে যে গ্রহগুলো আসছে সেগুলো বেসিক্যালি জ্ঞাপক হতে, আর যেগুলো মৃত্যু থেকে আমাদেরকে দূরে রাখছে সেগুলোকে আমরা সৃষ্টি জ্ঞাপক হিসাবে কনসিডার করছি। হুম, ঠিক। আচ্ছা, তো আর কেউ একজন আসুন, যিনি বলতে চাইবেন যে ডিস্ট্রাকটিভ গ্রহগুলো কারা। বলবো ম্যাডাম। হ্যাঁ, একদম বলুন। ডিস্ট্রাকটিভ গ্রহগুলো হচ্ছে বুধ শুক্র রাহু ও শনি। হুম, তারা কেন এরা এরা ডিস্ট্রাকটিভ? সূর্য থেকে আসা জীবনী শক্তিকে বাধা দিচ্ছে একদম, পৃথিবীতে। খুব ভালো হয়েছে পড়াশুনো। যাক, ভালো লাগলো। তাহলে আজ আমরা প্রথমে পড়ে নেব গ্রহদের দৃষ্টি সম্পর্কে। প্রথমে সবকটা গ্রহের নাম আপনারা নিজের খাতায় নিজের মতন করে লিখুন।
এক সেকেন্ড, একটু আপনারা নামটা লিখুন, আমি শেয়ার হয়েছে পেজ। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা, আমরা সবাই একটা করে চার্ট এঁকে নিই যার যার খাতায়। ম্যাম একটা প্রশ্ন আছে। বলুন। আচ্ছা আমরা যে চার্টটা ড্র করি না, দু টাইপের চার্টের প্যাটার্ন আমরা একটা দেখি। নর্থ ইস্টার্ন আর একটা হচ্ছে ওই নর্থ বেঙ্গলি স্টাইল আছে, একটা আর ইস্টার্ন স্টাইল আছে একটা। আমরা যেটা করছি এটা কি, ইস্টার্ন। দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে না এমনি খালি সিমিলার? প্যাটার্নটা হচ্ছে বোঝানোর, আহ, মানে আমরা যেমন এখানটাতে উম এই ঘরটাকে 1 নম্বর ঘর ধরছি তো, মেষের ঘরটাকে। হুম হুম। হুম 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 ওরাও ক্ষেত্রে কি করে, ওরা ধরুন 8 নম্বর কারোর লগ্ন হয়েছে, মানে বৃশ্চিক লগ্ন হয়েছে, তাহলে মেষের হুম। ঘরটাতে ওরা 8 নম্বর লিখবে, মানে এই ঘরটাতে 8 লিখবে, এটা দিয়ে ওরা লগ্ন ধরবে। এই ওটা একটুখানি কটোমটো হয়, এটা একটু সহজ হয় আর কি বুঝতে। আচ্ছা। হুম। আপনার আর আমরা যেহেতু কালপুরুষের চার্ট থেকে সবাই প্র্যাকটিস করি তো, কালপুরুষ হুম চার্ট দিয়ে পড়াটা স্টার্ট করি। এবার কালপুরুষের যেহেতু এটা মেষের ঘর, এটা 1 নম্বর ঘর, এটা দুই হুম। নম্বর ঘর, এভাবে আমরা পড়ে অভ্যস্ত। ফলত পরবর্তীকালে আমরা যখন লগ্ন চার্টের প্র্যাকটিসটা শুরু করব, তখন আমাদের এই এক আচ্ছা। দুই তিন আট এগুলো মনে রাখতে একটু সুবিধা হয় এই চার্টটাতে। আর আরেকটা প্রশ্ন এটা ছিল, আহ, ধরুন কোনো একটা 3 নম্বর যে ঘরটা আছে ওখানে ধরুন কোনো একটা গ্রহ আছে, তো সেক্ষেত্রে গ্রহের নামের সাথে একটা নাম্বার মেনশন করা থাকে। ওগুলো আমরা এখনো আসিনি সব পড়াশোনায়, সেগুলো সব হবে। এগুলো আপনি ওকে। আরেকটু পরে গিয়ে জানতে পারবেন, এখন সবে আমরা আজকে গ্রহের দৃষ্টিটা পড়ে নিই। আপনার হুম। সমস্ত প্রশ্ন আপনি ধীরে 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 ক্লাসের সঙ্গে সঙ্গে জানতে পারবেন, ঠিক আছে? ওই অবধি আমরা এখন ওকে আসলে ওকে ওকে। পৌঁছাইনি। হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জেনে নেব রবি, মঙ্গল, চন্দ্র, যারা যারা আছে এই নামগুলো আমরা প্রথমে একটু লিখি। আচ্ছা, আমি একটু জায়গার শর্টেজের জন্য এইভাবে লিখলাম। আপনারা রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এইভাবেই লিখুন রাহু কেতু পর্যন্ত, ঠিক আছে? এবার রবি, শুক্র,
চন্দ্র এবং বুধ, এই চারটি গ্রহেরই প্রত্যেকেরই একটি মাত্র দৃষ্টি, সেটা হচ্ছে 7 নম্বর দৃষ্টি। লিখে নিন। আরেকবার বলুন ম্যাম। হুম। রবি, চন্দ্র, বুধ এবং শুক্র, এদের প্রত্যেকেরই একটি মাত্র দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। ধরে নিলাম এখানে হচ্ছে রবি বসে আছে, তাহলে সে সরাসরি দেখতে পারবে এইখান থেকে এই ঘরটায়, এটা হচ্ছে তার 7 নম্বর দৃষ্টি। এছাড়া রবি কিন্তু আর কোনো ঘরকে দেখতে পারবে না, দেখবে না সে, সে সরাসরি তার উল্টো দিকের যে ঘরটা 7 নম্বর ঘর, এই ঘরটাকে সে হচ্ছে দেখবে। তো 7 নম্বর ঘর দিয়ে আমরা সব সময় বিচার করব আমাদের ঠিক উল্টো দিকের লোকটা, যে আমাদের উল্টো দিকে বসে আছে। আমরা যখন 7 নম্বরের ভাবের বিচার শিখবো তখন আমরা আরো অনেক কিছু শিখবো, কিন্তু এমতো অবস্থায় 7 বলতে ঠিক আমাদের অপোজিটে যে বসে আছে সেই হচ্ছে আমাদের সপ্তম। যেমন কি আমরা স্ক্রিনের এপাশে আমি এবং ওপাশে আপনারা আছেন, তাহলে আমার সপ্তম আপনারা এবং আপনার সপ্তম হচ্ছে আমি এই ক্ষেত্রে। তো এই যেমন প্রত্যেকটা গ্রহ বললাম যে রবি, চন্দ্র, বুধ এবং শুক্র, তাদের একটি মাত্র দৃষ্টি থাকে, সেটা হচ্ছে সপ্তম। যেমন এইখানটা যদি চন্দ্র বসে, তার 7 নম্বর দৃষ্টি তাহলে কোথায় গিয়ে পড়বে? এই ঘরটায়। যেমন এইখানটায় যদি বুধ বসে, তার 7 নম্বর দৃষ্টি পড়বে এই ঘর। ধনুরাশিতে। হ্যাঁ। এখানে যদি শুক্র বসে, তাহলে তার 7 নম্বর দৃষ্টি পড়বে এই মকর রাশিতে। উপরের ঘরে। মকরে। তাহলে বুধ, শুক্র, রবি, চন্দ্র, এই প্রত্যেকেরই একটি মাত্র দৃষ্টি আছে, সেটি হচ্ছে সপ্তম দৃষ্টি। বাকি রইল মঙ্গল, বৃহস্পতি এবং শনি, রাহু এবং কেতু। এই যে মঙ্গল, বৃহস্পতি, শনি, এদের কিছু বিশেষ দৃষ্টি আছে, স্পেশাল অ্যাসপেক্ট এরা দিতে পারে। তাদের মধ্যে কি কি আছে? তাদের মধ্যে এই প্রত্যেকেরই প্রথমে 7 নম্বর দৃষ্টিটা কমন, প্রত্যেকটা গ্রহেরই এদের মতন করে 7 নম্বর দৃষ্টি আছে। তাহলে সবার সঙ্গে একটাকে 7 লিখে নিন। মানে এই ঘরে যদি যেমন, গ্রহগুলোর নাম নাম একবার রিপিট করবে? হ্যাঁ গ্রহগুলোর নাম একবার রিপিট করুন। বলি বলি, প্রথমে লিখুন রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদের প্রত্যেকেরই 7 নম্বর দৃষ্টি আছে। তার মধ্যে রবি, চন্দ্র, বুধ এবং শুক্র, এদের কেবলমাত্র 7 নম্বর দৃষ্টি আছে, বাকিদের কিছু বিশেষ দৃষ্টিও আছে। সেই বিশেষ দৃষ্টিগুলো আমরা এবার জানবো। যেমন মঙ্গল, মঙ্গলের যেমন আমরা জানলাম যে 7 নম্বর দৃষ্টি তার আছে, সে এই ঘরটাতে যদি বসে সরাসরি সে এই ঘরটার দিকে দেখতে পাচ্ছে। এছাড়াও তার আরো দুটো স্পেশাল দৃষ্টি আছে, সেটা হচ্ছে 4 নম্বর দৃষ্টি এবং 8 নম্বর দৃষ্টি। তাহলে এই ঘরটায় যদি মঙ্গল বসে, তাহলে এই ঘর সাপেক্ষে সে 1, 2, 3, 4 এই ঘরটাও দেখতে পারবে। আবার 8 নম্বর দৃষ্টি 5, 6, 7, 8 এই ঘরটাও সে দেখতে পারবে। এটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এই যে মঙ্গল যে ঘরেই বসুক, সেখান থেকে সে প্রথমে হচ্ছে সরাসরি সপ্তমে দৃষ্টি দেবে,
তারপর সে দৃষ্টি দেবে মানে দেবে হচ্ছে চতুর্থ ঘরে, এবং সে দৃষ্টি দেবে হচ্ছে অষ্টম ঘরে। তাহলে মঙ্গলের হচ্ছে চারটি দৃষ্টি, তিনটি দৃষ্টি। একটা হচ্ছে সপ্তম, এছাড়াও আরো দুটো স্পেশাল দৃষ্টি, একটা হচ্ছে চতুর্থ দৃষ্টি এবং একটা হচ্ছে অষ্টম দৃষ্টি। লিখে নিন। এরপর আমরা নেব হচ্ছে বৃহস্পতিকে নেব। বৃহস্পতির 7 নম্বর দৃষ্টি আছে। এবার প্রথমে আমরা 7 নম্বর দৃষ্টিটা করে দিই। এই ঘর থেকে 7 নম্বর ঘর কোনটা হবে? এই ঘরটা। 1 2 3 4 5 6 7, 7 নম্বর দৃষ্টিটা আমরা পেলাম। এছাড়াও বৃহস্পতির আরো দুটো দৃষ্টি আছে, একটা হচ্ছে 5 নম্বর দৃষ্টি, একটা হচ্ছে 9 নম্বর দৃষ্টি। তাহলে এই ঘরটাতে তার হয়ে গেল 7। 5 নম্বর দৃষ্টি আমরা কিভাবে লিখবো? 1 2 3 4 5। তাহলে এই ঘরটায় বসলে সে এই ঘরটাতেও দৃষ্টি দেবে। বৃহস্পতির দৃষ্টি 5-এ, 7-এ এবং 9 নম্বর ঘরে দৃষ্টি দেবে। তাহলে 9 নম্বর ঘরটা হলে কোন রাশি চলে যাচ্ছে আপনারাই বলুন। মিনের থেকে যদি 9 নম্বর ঘর হয়, কত নম্বর ঘর কোনটা যাবে? গুনে বলুন। অষ্টম ঘরে যাবে। হুম, অষ্টম ঘর। ঘরে বৃশ্চিক। বৃশ্চিক। আচ্ছা বৃশ্চিকের। ঠিক আছে। নামটা এভাবে বৃশ্চিক। বৃশ্চিকের ঘর বলো। তাহলে এখান থেকে আমরা একবার গুনে সকলকে দেখাই যে এইটা যদি 1 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই ঘরটাতে বৃহস্পতি দৃষ্টি দিতে পারছে। তাহলে যে ঘরে বৃহস্পতি বসছে সেই ঘরটার থেকে সে সপ্তমে দৃষ্টি দেবে, সে পঞ্চমে দৃষ্টি দেবে এবং সে নবমে দৃষ্টি দেবে। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাডাম। তাহলে আমরা দুজনের স্পেশাল দৃষ্টি পেলাম, একটা হচ্ছে মঙ্গলের আর একটা হচ্ছে বৃহস্পতির। আচ্ছা, এরপর আমরা নেব শনি মহারাজের দৃষ্টি। এখানে আমি শনি মহারাজ লিখে নেই। আচ্ছা, তো শনি মহারাজেরও বাকি সকলের মতোই সপ্তম দৃষ্টি তো আছেই। তাহলে যদি শনি মহারাজ এখানে বসেন মকরে, তাহলে উনি ওনার 7 নম্বর দৃষ্টি দেবেন কোথায়? কর্কট রাশিতে। কর্কটে। কর্কট রাশিতে দিলেন উনি দৃষ্টি, দেখতে পেলেন। বেশ, এরপর উনি দেবেন 3 নম্বর দৃষ্টি। তাহলে যদি উনি মকরে বসে থাকেন, তাহলে 3 নম্বর দৃষ্টিটা কোথায় যাবে? মীন রাশিতে। মীন রাশিতে। তাহলে এই 1 2 3, মীন রাশিতেও উনি দৃষ্টি হ্যাঁ মিলে। পাচ্ছেন, শনি দৃষ্টি। আর উনি দেবেন 10 নম্বর দৃষ্টি। যদি এবার উনি মকর রাশিতে বসে থাকেন, এই সাপেক্ষে 10 নম্বর কোথায় যাচ্ছে? তুলা রাশি। তুলা। তুলায় যাচ্ছে। এক, গুনে গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9, এই তুলার ঘর হচ্ছে 10 নম্বর দৃষ্টি। এটা একটা হিজিবিজি হয়ে গেছে, যেহেতু আমাকে একটা চার্টের মধ্যে আঁকতে হয়েছে। আপনারা এটা একটা সেপারেট চার্টে এঁকে নিন, 3টে আলাদা আলাদা দৃষ্টি, মঙ্গল, বৃহস্পতি এবং শনির।
হ্যালো ম্যাম, হ্যাঁ বলুন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি এই যে প্রত্যেকটা গ্রহের যে সপ্তম দৃষ্টি আর 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 বিশেষ কিছু দৃষ্টি রয়েছে, হুম। তো প্রত্যেকটা ঘর তো আলাদা আলাদা হিসাবে ব্যাখ্যা মানে ব্যাখ্যা করা হয় যে কোন ঘরটা কিসের জন্য, এটা তো আছে নাকি আলাদা? দেখুন, এই যে আজকে আমরা যেটা বোঝালাম, হুম। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি হয়তো। আজকে আমরা যেটা বোঝালাম যে শনির দৃষ্টি আমরা শিখলাম, মঙ্গলের হ্যাঁ, দৃষ্টি আমরা সপ্তম, শিখলাম। থার্ড অ্যান্ড 10 নম্বর ঘর। হ্যাঁ, এবার আমি যেমন এখানটা দেখিয়েছি যে এখানটা মকরে শনি বসেছেন, কিন্তু শুধুমাত্র যে মকরের ক্ষেত্রে বসবেন তা তো নয়। উনি এখানেও বসতে পারেন, না না না। উনি এখানেও বসতে পারেন, উনি যেখানেই বসবেন সেইটাকে ধরতে হবে 1 নম্বর ঘর। সেই ঘরটার থেকে উনি 3 নম্বর দৃষ্টি দেবেন, উনি 7 নম্বর দৃষ্টি দেবেন, এবং উনি দেবেন 10 নম্বর দৃষ্টি। এইবার যখন আমরা এগুলো লগ্ন চার্ট করব, এখন আমরা শুধুই কালপুরুষের চার্ট হিসাবে পড়াশোনাটা করছি, এখনো কিন্তু আমরা লগ্ন চার্টে ঢুকিনি। লগ্ন চার্টে ঢুকতে আমাদের এখনো অনেকটা পড়াশোনাটা করতে হবে। তাহলে আমরা তবুও শিখে নিই, এটা প্রাথমিকভাবে জেনে রাখি, যখন আমরা লগ্ন চার্ট করব তখন এই যে 12টা আলাদা আলাদা ঘর, এই প্রত্যেকটা আলাদা আলাদা ঘর আলাদা আলাদা ভাব হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ঘর থেকে আমরা আলাদা আলাদা বিষয়বস্তুর বিচার করব, যেটা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত রিলেটেড। কোনো ঘর থেকে সন্তানের বিচার করব, কোনো ঘর থেকে বিয়ের বিচার করব, কোনো ঘর থেকে জবের বিচার করব, ইত্যাদি। তো যখন শনিদেব তখন ওই নির্দিষ্ট ভাবে গিয়ে দৃষ্টি দেবেন, দেখা গেল এখানে বসে উনি এইটা ধরে নিলাম আমি মেষ লগ্নেরই একটা চার্ট। মেষ লগ্ন মানে হচ্ছে এই ঘরটা এক, আমরা জানি এইটা একের ঘর, আর এখানে শনিদেব বসে আছেন। তাহলে এই ঘর থেকে যদি শনিদেব বসে থাকেন, বসে তার 3 নম্বর দৃষ্টি কোথায় দেবে? এই জায়গাটা, তাই তো? তাহলে এই জায়গাটা অর্থাৎ কর্কট রাশির যে ঘরটা, সেটা মেষের ক্ষেত্রে কততম হবে? 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে শনি দৃষ্টি দিচ্ছেন, তৃতীয় দৃষ্টি। এর একটা আলাদা ফল হয়। যখন উনি 7 নম্বর দৃষ্টিতে ঘরে দৃষ্টি দেবেন, তার একটা আলাদা ফল হয়। যখন উনি 10 নম্বর ঘরে দৃষ্টি দেবেন, তার আর একটা ফল আলাদা হয়। এই আলাদা ফলগুলো কি এবং কিভাবে, আমরা যখন এরপরে আস্তে আস্তে পড়তে পড়তে ভাব শিখবো, তারপরে গ্রহের কারকত্ব শিখবো, দৃষ্টির কি কি কারকত্ব আছে সেগুলো শিখবো, তখন আমরা আরো আস্তে আস্তে বুঝে যাবো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এটুকু ওকে যেটুকু ম্যাম, চাইলাম। ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আমরা 3টে চার্ট এঁকে ফেলেছি শনি পর্যন্ত। এইবার আমরা রাহুটা লিখবো। দেখুন, যখন লগ্ন চার্টে আমরা গণনা করি, তখন আমরা গণনা করি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আমরা যখন ঘড়ি দেখি তখন এটা 12টা বাজলে এটা গিয়ে 1টা বাজে, তাহলে এই সাপেক্ষে এটা পরের ঘর, এটা তার পরের ঘর, এইভাবে আমরা দেখি। কিন্তু যখন আমরা লগ্ন গণনা করি তখন আমরা ঘড়ির বিপরীত মুখী ভাবে গুনবো, অর্থাৎ এইটা 1 হলে উল্টো দিকের ঘরটা হচ্ছে 2, তারপরের ঘরটা হচ্ছে 3। কিন্তু রাহু এবং কেতু এরা কিন্তু সবসময়ই ক্লক ওয়াইজ ঘোরে, অ্যান্টি ক্লক ওয়াইজ নয়। হুম। তো যখন আমরা রাহুর দৃষ্টি গুনবো, তখন এতক্ষণ যেমন আমরা এই দিকটা দিয়ে গুনছিলাম 1 2 3 4, রাহুর দৃষ্টি যখন আমরা গুনবো তখন কিন্তু রাহুর দৃষ্টিটা আমরা গুনবো হচ্ছে এইভাবে, ক্লক ওয়াইজ গুনবো। তো রাহুর দৃষ্টি বেসিক্যালি যেটা বৃহস্পতির দৃষ্টি, সেটাই রাহুর দৃষ্টি। অর্থাৎ প্রথমে লিখে নিই যে 5 7 9, এই 3টে বৃহস্পতির সঙ্গে সব মতন করে রাহুর দৃষ্টিও আছে, 5 7 9। এছাড়াও অনেকের মতে 2 নম্বর দৃষ্টি এবং 12 নম্বর দৃষ্টিও মানা হয়ে থাকে রাহুর ক্ষেত্রে। এবার
রাহুর ক্ষেত্রে একটা মজা আছে যে আমরা ম্যাম যেমন, হ্যাঁ বলুন। 2 নম্বরের কত করে? 2 এবং 12, প্রথমে 5, 7, 9 এটা থাকছেই, তারপরে কারো কারোর মতে 2 নম্বর এবং 12 নম্বর দৃষ্টিটাকেও দেখা হয়। ম্যাডাম একটা ম্যাম প্রশ্ন আছে। ম্যাডাম একটা প্রশ্ন আছে। আচ্ছা, বলুন। এই দৃষ্টিটা যখন আমরা দেখব তখন কি আমরা ক্লকওয়াইজ হিসেবে দেখব? প্রত্যেকটা ঘড়ি মানে প্রত্যেকটা, সাতের ক্ষেত্রে ক্লকওয়াইজ হচ্ছে না, কিন্তু যখন পঞ্চম দেখছি সেটা কি ক্লকওয়াইজ হিসেব করে দেখব, পঞ্চম বা নবম বা দ্বিতীয় না, দ্বাদশ? ওটাই বললাম আমি, একমাত্র রাহু ছাড়া যতগুলো গ্রহ আছে, হুম, রাহু কেতু বাদ দিয়ে সব আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো। মানে মনে করুন হ্যাঁ। এটা মেষ লগ্ন, কালপুরুষের 1 নম্বর ঘর, এটা আমরা সবাই জানি। তাহলে এই হুম। সাপেক্ষে আমরা পঞ্চম গুনবো, তাহলে এটাকে হ্যাঁ, ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো 5 এই। অ্যান্টি ক্লকওয়াইজ গুনবো। কিন্তু আর রাহুর যখন ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ ঘুরবো। ক্লকওয়াইজ। হ্যাঁ, যেমন থ্যাংক ইউ এখানে ম্যাম। রাহু আমরা ধরলাম, রাহুর আমরা ধরেছি যে 3 নম্বর দৃষ্টি, হুম। সরি, রাহুর আমরা ধরেছি 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি এবং 9 নম্বর দৃষ্টি। তাহলে ঠিক এইখানটায় যদি রাহু থাকে, 4, 5। 5 নম্বর দৃষ্টি কেমন যাবে? 9-এর ঘরে। ঠিক এখান থেকে চলে ধনু যাবে ম্যাডাম, সিংহীর ঘরে। ধনুর ঘরে। এটা 5 গেল, এবার যাবে 9-এর ঘরে, ধনুর ঘরে। ধনু। আর 7 গেল এই ঘরটায়, তুলার ঘরে। তুলা। আবার বলেছি 2 নম্বর দৃষ্টি হয়, আবার 12 নম্বর দৃষ্টিও হয়। তাহলে 2 নম্বর দৃষ্টি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গুনবো। 2 নম্বর দৃষ্টি এখানে, আবার 12 নম্বর দৃষ্টি এখানে। এবার মজাটা দেখুন, রাহুর ক্ষেত্রে বলছি ও যেহেতু যায় ক্লকওয়াইজ, কিন্তু রাহুর ক্ষেত্রে ক্লকওয়াইজ গুনুন আর অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, যেদিকেই গুনুন ওর দৃষ্টি কিন্তু সেম জায়গায় যাবে। মানে 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 হচ্ছে কি, যে ওর দ্বিতীয় দৃষ্টি আছে এবং 12 নম্বর দৃষ্টি আছে, তাহলে এটা যদি এই লগ্ন হয়, ক্লকওয়াইজ গুনলে এটা 2 নম্বর, এটা 12 নম্বর। অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে এটা 2 নম্বর, এটা 12 নম্বর। মানে দুটো রাশি কিন্তু সেম থাকছে, যেদিকেই তাকাচ্ছে 2 হোক বা 12 হোক, দুটো ঘরেই কিন্তু তার দৃষ্টি যাচ্ছে। এবার ধরুন এইখানটা যদি আমি বলি ক্লকওয়াইজ, সে এখানে এসছে 5 নম্বর দৃষ্টিতে, আর এইটা তার ধনুর ঘরটা 9 নম্বর। উল্টো দিক দিয়ে যদি আমি গুনি, তাহলে ধনুর ঘরটা হয়ে যাবে 5 নম্বর, আর এই ঘরটা হয়ে যাবে 9 নম্বর। তার মানে আমি ক্লকওয়াইজ গুনি বা অ্যান্টি ক্লকওয়াইজ গুনি, রাহুর ক্ষেত্রে কিন্তু দৃষ্টিগুলো সেম রাশিতেই পড়বে। কিন্তু ম্যাম আপনি চার্টে যেটা এখন ড্র করলেন এটাতে কাউন্টিংটা আপনি তো অ্যান্টি ক্লকওয়াইজই করেছেন না? আমি সেটা বোঝাচ্ছি না, আমি তো ড্রটা অ্যান্টি ক্লকওয়াইজ করেছি, রাহু হুম। তো ক্লকওয়াইজ, আমরা গুনবো ক্লকওয়াইজ। আমি বলতে চাইছি রাহুর কি কি দৃষ্টি হয়, 5, 7, 9, তাই তো? হ্যাঁ। এবার আমি বলতে চাইছি যে যেমন 5 নম্বর এই ঘরটাতে সে আসছে, এখান থেকে গুনলাম, ঠিক আছে। 2, 3, 4, 5, হুম। 6, 7, 8, 9, 5 ধরলে হুম। 5, 9 ধরলে এখানে 9। আবার যদি আপনি ক্লকওয়াইজও গুনো, অ্যান্টি ক্লকওয়াইজও গোনেন, তাহলেও সেই সেম রাশিতেই যাবে তার দৃষ্টি। মানে তার নবম এবং পঞ্চমটা হয়তো চেঞ্জ হবে, কিন্তু রাশিটা চেঞ্জ হবে না, সেম রাশিতেই সে দেখবে। ম্যাডাম আরেকটা এখানে কথা, অন্য কোনো এক গ্রহে মিনিট, কি দ্বাদশ দৃষ্টি নেই? বলছি বলছি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে রাহুর ক্ষেত্রে যদি আপনি একবার বলেছিলেন যে রাহু আর কেতু 180 ডিগ্রিতে থাকে। হুম তো 180 ডিগ্রিতে যদি থাকে হুম, তাহলে সেক্ষেত্রে সপ্তম দৃষ্টিতে তো সবসময় ও কেতুকে একেবারেই কেতুকে প্রত্যেকবারই দেখবে, ইয়ে করবে। একদম। আর কেতুর ক্ষেত্রে আমরা যেটা জানবো, বৈদিক জ্যোতিষে কেতুর কোনো দৃষ্টি নেই। বৈদিক জ্যোতিষ মতে কেতুর দৃষ্টি নেই, কারণ সে মস্তকহীন। যখন আপনারা আরেকটু বড় হয়ে যাবেন, পড়াশোনায় বিভিন্ন রকম মত নিয়ে পড়বেন, তখন বিভিন্ন মতে কোনো কোনো মতে কেতুর দৃষ্টি ধরা হয়েছে, কিন্তু পরাশরীয় মতে কেতুর দৃষ্টি ধরা হয় না। ঠিক আছে, এই পর্যন্ত কি আমি বোঝাতে পেরেছি? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ। পরাশরীয় মত আর বৈদিক মত একই তাহলে? এছাড়া কেপি আছে, পরবর্তীকালে ভৃগু বেরিয়েছে, অনেক রকমের তো নারী আছে, বিভিন্ন গ্রুপ আছে। বৈদিক পরাশরীয় একই। এইটুকু কি আমরা বোঝাতে পেরেছি? হ্যাঁ
হ্যাঁ ম্যাডাম। আর কারোর হ্যাঁ কোনো ম্যাম। প্রশ্ন? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে একমাত্র কেতু রাহুরই দ্বাদশে দৃষ্টি আছে, অন্য কোনো গ্রহেরই দ্বাদশে দৃষ্টি নেই। না না না, এবং এই দ্বাদশের দৃষ্টিটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেক জ্যোতিষীরাই কিন্তু মানেন না, হ্যাঁ, এটা কিন্তু মতান্তরে লিখে রাখবেন আপনারা। আচ্ছা। একটু ছোট করে আবার একটা চার্ট এঁকে ফেলুন। আচ্ছা, তো এইখানে আমরা জানবো যে গ্রহদের গোচর। গোচর অর্থাৎ সে একটা রাশিতে থেকে আর একটা রাশিতে গমন করে, একে বলা হয় গোচর। তো এই যে গোচর মানে একটা জিনিস বুঝবেন, যখন আপনি জন্মকালীন সময়ে একটা নির্দিষ্ট চার্ট নিয়ে জন্মেছেন, তো সেই চার্টে মনে করুন, ম্যাম এটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলছি, এখনো বলা শুরু করিনি, বলছি। গোচর যখন একটা গ্রহ এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক রাশি থেকে আরেক রাশিতে যায়, তখন তাকে বলা হয় গোচর। মানে মনে করুন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন এই ঘরটাতে আপনার নির্দিষ্ট চার্টে জন্ম যে লগ্ন কুণ্ডলী, সেই চার্টটাতে রবি এখানটায় ছিল, অর্থাৎ মেষের ঘরে ছিল। এই কিন্তু আপনার জন্ম চার্টে সারা জীবনই এই ঘরটাতেই থাকবে, এখান থেকে কিন্তু সে চেঞ্জ হবে না, ওটা আপনার জন্মকুণ্ডলীর পজিশন। কিন্তু বাস্তবায়িত তো সে সান এক জায়গাতে নেই, সে তো ঘুরছে, মানে সে ঘুরছে না, মানে পৃথিবী ঘুরছে। পৃথিবী ঘোরার সাপেক্ষে আমরা যেমন দেখিয়েছিলাম, আমরা যেমন প্রথম দিন পড়েছিলাম, যে এই হচ্ছে ধরুন পৃথিবী, পৃথিবীকে বের দিয়ে একটা আহ, রাশি চক্র সে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরছে। তো সেই কারণে এই যে বিভিন্ন গ্রহগুলো, আমরা যে 9টা গ্রহ পেয়েছি, তাদেরও মুভমেন্ট সরে সরে যাচ্ছে, এক একটা রাশির থেকে আর একটা রাশিতে সে সরে সরে যায়। তো সেই যে সরে যাওয়াটা প্রত্যেকটা গ্রহের জন্য কোন কোন মাস বা কোন কোন সময় লাগে সেইটা আমরা লিখব। প্রথমে আমরা লিখে নেব যে রবি একটা রাশিতে থাকে, লিখুন, রবি একটা রাশিতে থাকে 1 মাস বা 30 দিন। রবির চার্টটা পুরোই আলাদা করুন, শুধু একটা চার্টে রবি লিখবেন কোথায় লিখবো ম্যাম? আপনার খাতায়। মানে মানে কোন জায়গাটায় এইরকম রবি? একটা চার্ট লিখুন, হ্যাঁ, চার্ট লিখে প্রথমে এরকম মেষের ঘরে রবি লিখে রাখুন, লিখে পাশে লিখে রাখুন এক একটি রাশিতে রবি 30 দিন, অর্থাৎ 1 মাস স্টে করে বা থাকে। ম্যাডাম, মাসটা যদি ধরুন 29 দিন বা 31 দিন হয়, অনেক সময় শ্রাবণ মাস 32 দিনও হয়, সেক্ষেত্রে ওই ওই 30 তিরিশ দিনটাই ডিগ্রি কি ধরা হবে? 30 ডিগ্রিটা যায়। হ্যাঁ, এই যে ঘরটা, প্রত্যেকটা ঘর আমরা জেনেছি যে এক একটা রাশি মানে হচ্ছে 30 ডিগ্রি। এই তিরিশ হুম। ডিগ্রি পর্যন্ত এক একটা মানে এক একটা 30 ডিগ্রিতে সান থাকে। এবার এই মুহূর্তে ধরুন এইখানে এইখানটায় যেদিন সে প্রবেশ করেছিল, সেটা যদি 29 তারিখ হয়, তাহলে ওই 30 ডিগ্রি শেষ হয়ে যাবে ওই 29 দিনেই, মানে ওটা প্লাস মাইনাস 30 দিন ধরে রাখুন। আচ্ছা। ম্যাম রবির পাশে কি 30 লিখে রাখবো?
সুন্দর করে স্পষ্ট ভাষায় লিখুন, একটা রাশিতে রবি থাকে 30 দিন। যখন রবি মেষের ঘরে থাকে তখন হয় বৈশাখ মাস। যখন বৃষ রাশিতে থাকে তখন জ্যৈষ্ঠ মাস। যখন মিথুন রাশিতে থাকে তখন আষাঢ় মাস। এগুলো লিখুন। যখন কর্কট রাশিতে থাকে শ্রাবণ মাস, খুব বৃষ্টি হয় এ সময়। ম্যাম রিপিট করুন একবার। হ্যাঁ, যখন মেষ রাশিতে থাকে তখন বৈশাখ মাস, বৃষ রাশিতে থাকে জ্যৈষ্ঠ মাস, মিথুন রাশিতে থাকে তখন আষাঢ় মাস, কর্কট রাশিতে যখন থাকে তখন শ্রাবণ মাস। এই সময় ভীষণ বৃষ্টি হয়। তারপর চলে গেল রবির নিজের রাশি, সেটা কি? এই সিংহ রাশি। সিংহ রাশিতে থাকে ভাদ্র মাস। আমরা বলি না, ওরে বাবা ভাদ্র মাসে কি পচা গরম। এই সময় সূর্যের তাপ প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পায় সরাসরি। যত তীর্যক রশ্মি পৃথিবীতে সূর্যের পড়ে, সেই সাপেক্ষে এই সময়টায় কিন্তু সূর্যের রশ্মি পৃথিবীর উপর সরাসরি পড়ে, ফলত এই সময় কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণে হয় এই সময়টায়, ভাদ্র মাস। কন্যাতে হচ্ছে আশ্বিন মাস। তারপর এখানে তুলায় কার্তিক মাস। এই শুরু হয়ে গেল অল্প বিস্তর ঠান্ডা, সূর্যের তীর্যক রশ্মি পড়া শুরু হয়ে গেল পৃথিবীর উপরে। হুম, এটা কার্তিক গেল। এরপরে হচ্ছে বৃষ্টিকে অগ্রহায়ণ। এই সময় থেকে পুরোপুরি ঠান্ডা শুরু। তার পরের ঘরে, ধনুর ঘরে, পৌষ মাস। মকরে মাঘ, কুম্ভতে ফাল্গুন, এবং মিনে চৈত্র। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ম্যাম হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। তাহলে সূর্য কখন কোন রাশিতে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু এইভাবে মাসের নাম নির্ধারিত হয়, বা হয়েছে। আর এরপরে আমরা লিখব হচ্ছে চন্দ্রের সম্পর্কে। মানে এই ঘরটার থেকে এই ঘরটা পর্যন্ত, ধরুন এই যে পুরো এইখান থেকে আমরা যে একটা রাশিকে ড্র করেছি, এইখানের এই রেখাটা থেকে শুরু করে এই রেখাটা পর্যন্ত হচ্ছে একটা রাশি। তার মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সূর্য এইখান থেকে প্রবেশ করে এই পর্যন্ত বেরোনো পর্যন্ত তাকে 30 ডিগ্রি অতিক্রম করবে। সেই 30 ডিগ্রিটা সে যাবে হচ্ছে 30 দিনে। সেই রকম ভাবে একটা রাশি অতিক্রম করে চন্দ্র, সে মোটে 54 ঘন্টায়, মানে এইখান থেকে শুরু করলো, চন্দ্র প্রবেশ করলো এই রাশিতে, আর এইখান থেকে ঘুরে সে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই 30 ডিগ্রির রাশিটা সে কমপ্লিট করছে মোটে 54 ঘন্টা, বা সোয়া 2 দিন। চন্দ্র একটা রাশিতে থাকে 54 ঘন্টা, বা সোয়া 2 দিন।
হচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে আমরা লিখব মঙ্গল। মঙ্গল একটা রাশিতে থাকে, মানে এই যে 30 ডিগ্রি তাকে অতিক্রম করতে, মানে যেমন চন্দ্র ঢুকলো আর বেরিয়ে গেল, এত স্পিডে সে বেরিয়ে গেল, কিন্তু মঙ্গলের এই 30 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগে হচ্ছে 45 দিন বা 1 মাস 15 দিন। অর্থাৎ এই ক্রস করলো, করে এই এই রাশিটায় ঢুকলো, ঢুকে এখান থেকে শুরু করে তাকে পুরোটা কমপ্লিট করে এইখান দিয়ে বেরোতে, এই টাইমটাই 30 ডিগ্রি কমপ্লিট করতে তাকে সময় লাগবে 45 দিন বা 1 মাস 15 দিন। এই যে আপনারা শোনেন যে রাহু গোচর হলো, শনির গোচর হলো, বৃহস্পতির গোচর হলো, এটাই হচ্ছে সেই গোচর, যে প্রত্যেকটা গ্রহ কোনো রাশির থেকে বেরিয়ে পরবর্তী রাশিতে মুভমেন্ট করছে, সেটা কতদিন অন্তর তার হিসাব গোচর দিয়ে আমরা করে থাকি। আহ, তার মানে ম্যাম, যদি গোচর হলো যখন বলছেন, ধরুন মঙ্গলের গোচর, হাইপোথেটিক্যাল সিনারিওতে নিচ্ছে, তো 45 দিন পর্যন্ত তার এফেক্ট থাকছে, তারপরে চেঞ্জ হয়ে যাবে, এরকম ব্যাপার হ্যাঁ নাকি? হ্যাঁ, যে কোনো রাশিতে সে জবে প্রবেশ করলো, মনে করুন কোনো হুম মাসের, আজকে হচ্ছে এটা কি মাস, জুন মাস, তাই তো? হুম। নাকি হ্যাঁ। জুন মাস, ধরুন আজকে জুন মাসের আজকে 12 তারিখ, তাহলে 12 তারিখে সে প্রবেশ করলো হচ্ছে এই বৃষ রাশিতে, ধরে নিন এই ঘরটায় প্রবেশ করেছে 12 তারিখে, তাহলে এই 12 তারিখ থেকে শুরু হবে তার একদিন, আগামী 45 দিন সেই ঘরটাতেই থাকবে। কিন্তু এটা চেঞ্জ হচ্ছে কোথায় থেকে জানতে পারবো? হ্যাঁ, যে গোচরটা করছে না, চেঞ্জটা হচ্ছে, ওটা আপনি তো ওটা পঞ্জিকায় আমরা কিভাবে? পঞ্জিকায় ওকে, ওর জন্য ঠিক আপনাকে আছে। পঞ্জিকা কিনতে হবে। এছাড়া আপনার বিভিন্ন রকম সফটওয়্যারও আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। আর আরেকটু পড়াশোনা করে নিন, আমরা যে প্র্যাকটিস করি যে সফটওয়্যারে, সেই ধরনের সফটওয়্যার আপনারা কিনে নিতে পারবেন। হুম, কোনো অসুবিধা নেই, ঠিক আপাতত আছে। আপনারা পঞ্জিকায় পেয়ে যাবেন। ঠিক আছে। হ্যাঁ, তাহলে মঙ্গল সে গোচর করছে 45 দিনে। মঙ্গলের পরে চলে আসি আমরা বুধ। বুধ ছোট প্ল্যানেট আমরা জানি, ও সূর্যের খুব তাড়াতাড়ি কাছাকাছি থাকে, তাহলে ও গোচর করে 17 থেকে 18 দিনে। অর্থাৎ এই একটা রাশিতে ঢুকলো, ঢুকে সে বেরোতে টাইম নেবে 30 ডিগ্রি, সে পাস করে যাবে 17 থেকে 18 দিনে, মতান্তরে 21 দিনে। মতান্তর গুলো কিভাবে আসছে? মতান্তর বিভিন্ন জ্যোতিষের যে মত, বিভিন্ন সময় বিভিন্ন গণিতজ্ঞের বিভিন্ন হিসাব। আচ্ছা। কখনো লিপ ইয়ার হয়ে যাবে, তখন এই হিসাবটা মিলবে না, এইরকম আর কি। তাহলে মোটামুটি সতেরো মোটামুটি থেকে সতেরো আঠারো থেকে দিনটাই। আঠেরো তারিখটা, এই 17 থেকে 18 দিন, এটাই হচ্ছে জেনুইন আমরা ধরে হিসাব করবো। বৃহস্পতির লিখুন 17 মাস। ম্যাম কতদিন? 17 মাস, 1 বছর 5 মাস। ম্যাডাম হ্যাঁ কিংশুক, আমার একটা কোশ্চেন ছিল। বৃহস্পতি তো প্রত্যেক 12 বছরে একটা সার্কেল কমপ্লিট করে, দ্যাট ইট শুড বি 12 মান্থস না? হ্যাঁ, না না 12 মাস। না না, please। এক ব- এক কি? আরেকবার বলুন। এক একটা রাশি 1 বছর একটা রাশিতে তো 1 বছর থাকে বৃহস্পতি, কারণ কি 12 ইয়ার্সে ও একটা সাইকেল পুরো কমপ্লিট করে নেন বৃহস্পতি। হ্যাঁ, তার এটা মানে তো হচ্ছে 1 বছর হতে হবে। বৃহস্পতির যে যখন আমরা বৃহস্পতির পড়বো না, বৃহস্পতির কারকত্ব যখন হুম। পড়বো, যে কক্ষপথটা আছে না, সেই কক্ষপথটা হ্যাঁ। মেলার পরে আর এটা মেলে না।
যে প্রত্যেকটা 12 মাস, মানে 12 মাসেই কমপ্লিট করে ফেলবো বলে প্রত্যেকটাই যে 1 বছর করে থাকার হিসেবটা ওই কক্ষপথের হিসেবে। হ্যাঁ তো আপনি 1 বছর আমরা জেনুইনলি হ্যাঁ, কিন্তু এটা মোটামুটি আপনি 17 মাস ধরে নিন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আরেকটা কোশ্চেন ছিল, সানের কথা যেমনি আপনি বললেন এভরি 30 ডেজে উনি একটা রাশি চেঞ্জ করছেন, মানে যেটা আমরা সংক্রান্তি বলি। ইন কেস অফ মল মাস, যেটা হিন্দিতে আমরা অধিক মাস বলি, ওইখানে কি 60 ডেজ কন্টিনিউয়াসলি একটা রাশিতেই থাকেন? হ্যালো ম্যাডাম। হ্যালো ম্যাম আপনি মিউট আছেন। হ্যাঁ, এবার বলুন, শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছিলাম সূর্যের ক্ষেত্রে আপনি বললেন 30 ডেজে উনি একটা রাশিতে 30 ডেজ থাকছেন, হুম আর মানে তারপর উনি রাশি চেঞ্জ করছেন, যেটা আমরা সংক্রান্তি হুম। বলছি। বাট ইন কেস কি যেটা মল মাস হয়, অধিক মাস যেটা আমরা হিন্দিতে বলি, ওই কেসে একটু কি ধীরে একটা রাশিতে একটু ধীরে কন্টিনিউয়াসলি বলুন, উনি 60 ডেজ? একটু ধীরে বলুন, আমি বুঝতে পারছি না, একটু ধীরে ধীরে বলুন। সূর্য সান আপনি বললেন কি 30 ডেজ অ্যাভারেজ প্লাস মাইনাস একটা রাশিতে থাকছেন, হ্যাঁ। তারপর উনি রাশিটা চেঞ্জ করছেন, ঠিক আছে? হুম। তো যেটা আমরা মল মাস বলি, যেটা আমরা যে হিন্দিতে অধিক মাস হয়, সেটার মধ্যে কি সেম রাশিতেই 60 ডেজ কন্টিনিউয়াসলি থাকছেন? মল, দেখুন ব্যাপারটা বুঝুন, মলমাস মানে যে মাসে আমরা 5খানা সপ্তাহ পাই, বেসিক্যালি তাকে মলমাস বলা হয়। সেইটাতে আমরা কি হ্যাঁ করবো? মাসের হিসাব করব 30 ডিগ্রিতে। আমার হিসেবটা হচ্ছে আ- 30 ডিগ্রিসটা কমপ্লিট করা। সে যে রাশিটা, ধরুন এই যে ধরুন কোনো 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 মাসে গিয়ে আষাঢ় মাসটা 5খানা সপ্তাহ পড়ে যাচ্ছে, এটা মলমাস হচ্ছে। হুম। তো এবার সেই আচ্ছা 5টা মাস 5টা সপ্তাহ যাই হোক না কেন, আমার এই ধরার কথাটা হচ্ছে পার্টিকুলার রাশিটা, এই রাশিতে সে যখন আচ্ছা। থাকবে, তখন তার আষাঢ় মাস হবে। এমন নয় যে গোটা আষাঢ় মাস ধরেই রবি ওখানে বসে থাকবে। তার 30 ডিগ্রিটা পার ওকে। হওয়ার কথা। বুঝতে পেরেছি? আচ্ছা। যখন গিয়ে সে হ্যাঁ পৌঁছাবে, হ্যাঁ যখন গিয়ে সে পৌঁছাবে তখন আষাঢ় মাস। কিন্তু এমন নয় হ্যাঁ। যে গোটা মল মাস জুড়েই সেখানে সে বসে থাকবে। তাকে 30 ডিগ্রিটা ক্রস করা নিয়ে কথা। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। মানে ঠিক যে আছে, এই যে গট ইট। প্রত্যেকটা হ্যাঁ রাশি আমাদের 30 ডিগ্রি করে, 12খানা রাশি আছে। হ্যাঁ এই হ্যাঁ। তিরিশ হ্যাঁ ডিগ্রিটাই কমপ্লিট করা হচ্ছে সানের কাজ। হ্যাঁ। মাস হ্যাঁ মাস মাস বা সপ্তাহ নয় কিন্তু। এইবার যখন সে আচ্ছা। এই মেষে থাকবে, তখন হবে বৈশাখ হুম। মাস। যখন বৃষে ওকে। থাকবে তখন জ্যৈষ্ঠ মাস, সেটা মল মাস পড়ুক বা না পড়ুক। ঠিক আছে? আচ্ছা। হুম হুম। ম্যাম মলমাসটা কি? ওই যে 5খানা সপ্তাহ পড়ে যাও যে সব যেগুলোতে। সবগুলো মাসেই হয় ওটা? না না, একেবারেই নয়, বাংলায় আবার বলে। আবার ম্যাডাম অনেক সময় তো দুটো অমাবস্যা পড়লে যে মাসে সেই মাসটাকে মলমাস বলে, এটাও হয়। হ্যাঁ, মল মাসের অনেকগুলো হিসাব আছে, ওগুলো আপনারা পঞ্জিকা দেখলে বুঝতে পারবেন। ওটা আমাদের হ্যাঁ, ওগুলো যদিও পুরো জ্যোতিষে হিসাব হয়তো ম্যাটার নয়। করে না। হুম। ওইগুলো কি লাগবে ম্যাম আমাদের? না, ওগুলো আমাদের তখন লাগবে অনেক সময় বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, এগুলোর জন্য যদি কখনো আপনাদের কাছে কেউ আসে জিজ্ঞেস করতে, তখন গিয়ে লাগবে। সেগুলো এই মুহূর্তের বিষয় নয়। ঠিক আছে? ওটা কোন মাসে শুভ কোন মাসে অশুভ, মল মাসে শুভ কাজ করা হয় না ইত্যাদি আছে, সেই আচ্ছা বিষয়বস্তুগুলোতে তাহলে লাগবে। শুনিয়ে নিতে পারলাম আমাকে। তাহলে আমরা বৃহস্পতি পেলাম, এরপরে আমরা লিখবো শনি মহারাজ। শনি মহারাজ এক একটা রাশিতে অবস্থান করেন 2.5 বছর। এই যে আমরা শনির থাইয়া, শনির সাড়ে সাতি, এগুলো যে শুনেছি, সেই হিসাবটাই হচ্ছে এই 2.5 বছর সাপেক্ষে। ধাইয়া মানে হিন্দিতে আড়াই, ধাই। এক একটা রাশিতে তার গোচর করতে টাইম লাগে হচ্ছে 2.5 বছর। এইখান থেকে প্রবেশ করে এখান থেকে বেরোতে তার সময় লাগবে 2.5 বছর। যেমন এখন কিছুদিন আগেই আমরা সবাই শুনেছি যে শনি মহারাজ গোচর করেছেন। উনি এখন বর্তমানে রয়েছেন মীন রাশিতে। তো এই মীন রাশিতে উনি মোটামুটি অলরেডি 1 মাস ওনার পার হয়ে গেছে। তো এখনো আগামী 24 মাস এই রাশিটাতেই উনি বসে থাকবেন। তারপর ম্যাম উনি তো 7.5ই তো 7.5 বছর হয়। হ্যাঁ, আমি 7.5-এর কথা বলছি না, আমি 7.5-ই বলেছি। 7.5-ই যে হিসাবটা,
সেটা বেসিক্যালি 2.5 বছর সাপেক্ষে হয়। আমি বলছি গোচরের কথা, যে একটা রাশিতে গোচর করতে শনি মহারাজের সময় লাগে 2.5 বছর। যখন সাড়ে সাতির হিসাবটা আলাদা, কিন্তু সেই হিসাবটা এই আড়াই 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 দিয়েই হয়। 3টে আড়াই করলে 7.5 মানে বছর। তিনটে ফেজে হয়? হ্যাঁ, মানে যখন তিনটে ফেজে হয়? সাড়ে সাতি বলতে বোঝায় শনি যেখানে অবস্থান করছে তার আগের ঘরের 2.5 বছর এবং পরের ঘরের 2.5 বছর, এই 3টে ফেজকে নিয়ে শনি সাড়ে সাতি হয়। যেমন এখন মিনে আছে, তাহলে মিনের আগের আড়াই এবং পরের আড়াই, 3টে দিয়ে দেখুন 7.5 বছরই হচ্ছে। তার মানে মিনে এখন শনি বসে আছে, তার মানে কুম্ভ যাদের রাশি, তাদেরও এখন সাড়ে সাতি চলছে। যাদের মীন রাশি তাদেরও সাড়ে সাতি চলছে। যাদের মেষ তাদেরও সাড়ে সাতি চলছে। ও আচ্ছা, তিনজনের একসাথে চলছে। হ্যাঁ, কারোর শেষের দিকে, কারোর শুরুর দিকে, কারোর মাঝের দিকে। আচ্ছা আচ্ছা। মানে শনি যে রাশিতে অবস্থান করবে, এটা কিন্তু রাশির হিসাব, হ্যাঁ। শনি যে রাশিতে অবস্থান করবে সেই রাশির আগের ঘর এবং পরের ঘর, মানে যাদের কিনা রাশি হতে হবে সেটাই, যেমন মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি যদি কারো রাশি হয়, তাহলে তাদের কিন্তু এখন সাড়ে সাতি আছে। মানে ম্যাম এফেক্টটা কার বেশি হবে, মিনের বেশি হবে? বেশির বেশির বেশিটা হয় প্রথম বছরের, মানে কুম্ভর হ্যাঁ প্রথম বছর হিসেবে যাদের এখন মিন, তাদের একটু স্ট্রাগল পিরিয়ডটা বেশি থাকবে। ম্যাম আমার এখন সেকেন্ড স্টেজ চলছে 7.5। হুম, শেষের স্টেজ যাদের, তাদের আর কি মোটামুটি সেকেন্ড স্টেজ। চলে আসে। তাহলে আমরা শনি মহারাজকে লিখলাম, তারপরে কাকে লিখিনি আমরা? শুক্রকে লিখিনি, তাই তো? শুক্র বাকি আছে। হ্যাঁ, শুক্র শুক্রকে বাকি লিখুন আছে। 28 দিন। আচ্ছা, এবার রাহু এবং কেতু, যেহেতু আমরা আগেই জেনেছি যে রাহু যেখানে থাকে ঠিক তার উল্টো দিকে 180 ডিগ্রিতে থাকে কেতু, তারা এরম ভাবেই ঘোরে। ম্যাডাম শুক্রের গোচরটা কতদিনের বললেন? শুক্র, হ্যাঁ। শুক্র 8 মাস। রবির থেকেও কম? হুম। সব থেকে কম না, সব থেকে কম হচ্ছে না, গিয়ে সবথেকে চন্দ্র কম আর বুধের। তা না, তারাও আগে হচ্ছে চন্দ্র। চন্দ্র সব চন্দ্র। থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট, এই জন্যই চন্দ্রকে মনের কারক বলা হয়। এবং দেখুন, আমাদের মন কত তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়। যখন ক্লাস করতে শুরু করেছিলাম, স্যারকে দেখে মনটা খুব খুশি হয়ে গেল। তারপর স্যার বললেন যে না, আমি বেরিয়ে যাচ্ছি, ম্যাডাম আসছেন, মনটা একটু দুঃখী হয়ে গেল। তো এই যে কত না ম্যাডাম, তাতেও আচ্ছা, তাতেও ভালো লেগেছে ম্যাডাম, এটা বলবেন না। স্যারকে দেখেও ভালো লেগেছে, আপনাকে দেখেও ভালো ওটাই লেগেছে। ওটাই বলতে চাইছি তো যে আমাদের স্যারকে দেখে একটু মনে জোর মনটা পেয়েছি আজকে। মনটা যে এত স্যারকে ফাস্ট। দেখে ভয় লেগেছে। আচ্ছা, মনটা যে আমাদের এত তাড়াতাড়ি মানে সুইং করে, যাদের মুড সুইং এর প্রবলেম আছে বা যাদের খুব তাড়াতাড়ি মন খারাপ হয়ে যায়, এই সমস্ত কিছুর কারণটাই হচ্ছে যেন কি চন্দ্র। সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট হয়, এত ফাস্ট মুভ করে যে ওর কারণে আমাদের মনের যে গতিটা, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ। আমাদের প্রত্যেকটা মানুষে, আমরা যে আগের দিন শিখেছিলাম যে রাশি হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের মন, আমাদের মনের ভাবান্তর, কেমন হবে আমাদের মন। তো এই যার যে রাশিগুলো, প্রত্যেকটা মানুষের লগ্ন আলাদা, প্রত্যেকটা মানুষের রাশি আলাদা। তো রাশি অনুযায়ী সেই মানুষটার মানসিকতা বা সেই মানুষটার মন কেমন, সেটা বিচার করা হয়। কারণ চন্দ্র পার্টিকুলার ওই রাশিতে বসে গিয়ে ওই রাশির যে ধর্ম সেটা সে অ্যাবজর্ব করে। যার যেমন রাশিতে চন্দ্র থাকবে, সেই অনুযায়ী তার মন সেরকম হবে। এবং তারপরেও এই যে গোচরগুলো হচ্ছে, যেমন আহ বললাম যে চন্দ্র হচ্ছে খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। তো ও তো 2.5 দিন অন্তর 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 ঘুরে 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 চলতেই থাকে। যখন এই শনি, একটা মজাদার ব্যাপার আপনারা সবাই রিলেট করতে পারবেন, আজকের পরে তো আরো বেশি করে রিলেট করতে পারবেন, যেদিন যেদিন দেখবেন অকারণে মন খারাপ, কোনো কারণ নেই, কিচ্ছু হয়নি, বাড়িতে কেউ বকেনি, ঝগড়া হয়নি, আজকে বর দিব্যি চলে গেছে, বরের সঙ্গে খুনসুটি করিনি, তথাপি আজকে মন খারাপ, এরকম যদি দিন হয়, যাদের জন্ম চার্টে চন্দ্রটা একটু খারাপ আছে, দুর্বল আছে, দেখবেন ঘুরে 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 চন্দ্র ঠিক হয় মকরে আছে, নয় কুম্ভে আছে, কিংবা যেখানে শনি আমার আছে মকরে ম্যাডাম। ওই ঘরটাতে চলে গেছে। হুম,
এইরকম যেদিন যেদিন আপনাদের হবে যে আজকে মনটা খুব খারাপ, আজকে কিছুই ভালো লাগছে না, মন আমি কনসেন্ট্রেট করতে পারছি না, কিছুই ভালো লাগছে না, সেদিন যদি আপনারা গোচরটাকে দেখতে থাকেন, গোচরটাকে আপনারা যদি ফলো করেন, তাহলে দেখবেন হয় চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে, নয় চন্দ্র শনির সঙ্গে বসে আছে, না হলে মকরের ঘরে আছে, না হলে কুম্ভের ঘরে আছে। একদম হবেই, জেনুইন প্রত্যেকের। মানে আমার আছে মকরের ঘরে। কিন্তু ম্যাডাম এটা কি তিথি বিশেষে একটু মানে তিথি হ্যাঁ, বিশেষেও ওটা ডিফার করে? গোচরের কথা বলছি না, কিন্তু এই গোচরের কথা বলছি। প্রত্যেক যে না দুই, না, গোচরেই বলছি। ধরুন অমাবস্যা থেকে শুরু হলো বা পূর্ণিমাতে হলো। হ্যাঁ। পূর্ণিমাতে চন্দ্র বেসিক্যালি ভালো ফল দেয়। তারপরেও আবার হুম। আছে যাদের কিনা লগ্ন চার্টে চন্দ্র নিজে খারাপ, তখন ওদের কিন্তু অমাবস্যার দিনে বা পূর্ণিমার দিনেও কিন্তু মানসিক সমস্যা হয়। অনেকেরই আমি দেখেছি যাদের চন্দ্র এই নিজের বাচ্চাটা একটু খারাপ পরিস্থিতিতে আছে, তাদের এই যে বিভিন্ন তিথিগুলোতে, যেমন পূর্ণিমাতে তাদের মানসিক অবসাদ হয়, তারপরে অমাবস্যাতে তাদের মানসিক অবসাদ হয়, এগুলোও কিন্তু হয়। কিন্তু তা সত্ত্বেও যখন আমরা এমনি গোচর প্র্যাকটিস করব, দেখবো যে যেদিন এমনি শনি ঘুরতে ঘুরতে এরকম চন্দ্র ঘুরতে ম্যাম, ঘুরতে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আপনি বললেন যে গ্রহের অবস্থান খারাপ, মানে ভালো বা খারাপ আছে, সেটা বুঝবো কি করে? ভালো বা খারাপ কিভাবে? এটা আমরা বুঝবো পড়াশোনা করতে করতে বুঝবো, এখনো আসেনি। এখন শুধু শুনুন, আপনাদের পার্টিকুলার ওই যে আমি সবাইকে সিলেবাস দিয়ে রেখেছি, ওই সিলেবাসে যেতে যেতে আমরা প্রত্যেকেই সব বুঝে যাব। এখন তো সবে শুরুর ক্লাস, এখন বললে কিছু বুঝবো না, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু ধৈর্য আমরা রাখবো। হ্যাঁ, বেশ। হ্যাঁ ম্যাডাম, এবার রাহু কেতু। হ্যাঁ, রাহু আর কেতু এরা হচ্ছে 18 মাস, মতান্তরে 19 মাস, 1.5 বছর একটা একটা ঘরে থাকে। এবার হেডিং লিখুন, মানব অঙ্গের বিভাজনে গ্রহের ভূমিকা, বা গ্রহগতভাবে মানব অঙ্গের বিভাজন। আমরা আগে যখন রাশি পড়েছিলাম, তখন আমরা দেহের বিভাজনগুলো লিখেছিলাম, কারোর মনে আছে? হ্যাঁ ম্যাডাম। কোন রাশির থেকে কি কি বিচার হয়? কেউ একবার একজন একটু বলুক, আমি একটু শুনি। যে কটা মনে আছে সে কটা বললেই হবে, বাকিরা বাকিরা বলে দেবে। মেষ থেকে মাথা, মাথার চুল, কোনটুকু? এগুলো। আর বৃষ থেকে হচ্ছে মুখ, আচ্ছা, গলা ওইভাবে অবধি। ওইভাবে বললে হবে না, আমরা যেটুকু বলবো সেটুকু প্রপার বলবো। মাথা মেষ, এটা ম্যাম বোঝো। বলবো? হ্যাঁ, মাথার উপরিভাগ গুছিয়ে বলতে বলবো। হবে। হ্যাঁ মেষ রাশি থেকে আইব্রু, মাথার উপরিভাগ, কপাল, চুল বিচার করা হয়। হ্যাঁ, আর একজন কেউ বলুন। বৃষ, আপনি বলতে থাকুন কতগুলো মনে আছে বৃষ রাশি থেকে কি কি দেখবেন। বৃষ রাশি থেকে ভ্রু, নিচ থেকে থুতনি বা গলা পর্যন্ত মুখমণ্ডল। হুম, এখানটা একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ, মুখমণ্ডল। হ্যাঁ, এই যে মুখ মুখমণ্ডল। আমরা সেকেন্ড হ্যাঁ হাউস থেকে দেখবো, কিন্তু হ্যাঁ। কান কিন্তু সেকেন্ড হাউস থেকে দেখবো না। না। বাইরের যে কান, কানটা আমরা কিন্তু থার্ড হাউস থেকে দেখবো। কাঁধ, ঘাড়, হাতের দুটো, এই দুটো হাতের অংশ এবং কানটা, এটা আমরা থার্ড হাউস থেকে দেখবো। এটা কিন্তু মুখমণ্ডলের মধ্যে যেহেতু নেই, এটা কিন্তু সেকেন্ড হাউস থেকে আমরা দেখবো না। হুম, আর ফোর্থ হাউস থেকে কি কি দেখতাম? বুক, পাঁজর এবং স্ত্রীদের স্তনযুগল, ফুসফুস। হ্যাঁ, ঠিক। আর ফিফথ হাউস থেকে কি দেখবো? পেট, সিংহ পাকস্থলী, রাশি, লিভার, নাভি। লিভার এবং পেট, পুরো পাকস্থলী, লিভার, নাভির উপর পর্যন্ত। হ্যাঁ, যেটাকে এবং আমরা পুরো পেট। পেট বলে থাকি। হ্যাঁ, তারপরে সিক্স হাউস থেকে কি দেখবো? কটিদেশ মানে কোমর, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, নার্ভাস সিস্টেম। হুম, নাভির যে অংশটা। আচ্ছা, বেশ ভালো। আর সপ্তম থেকে? ছেলেদের প্রাইভেট লিঙ্গ, পার্ট। মেয়েদের মেয়েদের যোনি এবং জরায়ু, তলপেটের নিচের অংশ। গুড। আর অষ্টম থেকে? অষ্টম থেকে হচ্ছে নিতম্ব বা গুর্জদার। একদম। নাইন থেকে? পুরো থাই, থাইয়ের। মুচকি, হুম, হাঁটুর উপর পর্যন্ত। ফাইন। টেন থেকে?
হাঁটু ও শরীরের গাঁট। আচ্ছা, আর 11 থেকে? হাঁটুর পরবর্তী অংশ থেকে গোড়ালি আগে পর্যন্ত। গুড। আর 12 থেকে? গোড়ালি থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত। বেশ, তাহলে মোটামুটি সকলের মনে পড়ে গেল। এবার এই যে আমরা অঙ্গগুলোর বিভাজন রাশি অনুযায়ী পড়লাম, ভাব থেকেও পড়লাম, কোন হাউস থেকে আমরা কি বিচার করব, এবার আমরা জেনে নেব যে কোন গ্রহ কোন অঙ্গগুলোকে নির্দেশ করে। যেমন রবি, রবি আমাদের হার্ট বা হৃৎপিণ্ডকে নির্দেশ করে, লিখে ফেলুন। চন্দ্র মনের কারক, মনটাকে অনেকে আবার হার্ট বলতে হৃৎপিণ্ডটাকে ভেবে ফেলে, হার্ট কিন্তু মন নয়, হৃৎপিণ্ড। সাইকোলজি হবে নাকি? হার্ট সাইন বলতে মন বোঝাই, ওই যে একটা কিরম লাভ সাইন দিয়ে হার্ট, কিন্তু ওই হার্টে ওইটা এই লাইফ সাইন যে হার্ট ওটা হচ্ছে চন্দ্র, কিন্তু যখনই হৃৎপিণ্ড হয়ে যাবে তখন কিন্তু সেটা রবি বা সূর্য, তখন কিন্তু আর চন্দ্র হবে না। মন মনের মানে কারক কি চন্দ্র। ম্যাম? হিউম্যান সাইকোলজি? হ্যাঁ, সাইকোলজি লিখবো কি? সাইকোলজি। মনটাকে কি লিখবো তাহলে, সাইকোলজি না মনটাকে মাইন্ড? চন্দ্র, মন চন্দ্র, আমরা এখন রয়েছি অ্যাস্ট্রোলজিতে, আমাদের সাইকোলজিতে গিয়ে কাজ নেই, আমরা মন চন্দ্র লিখবো। আর হার্ট লিখবো হৃৎপিণ্ড, যেটা ধকপক করে সেটা হচ্ছে রবি। আচ্ছা, চন্দ্র লিখবো ফুসফুস বা লাংস। ম্যাম একবার রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, হৃৎপিণ্ডের কারক গ্রহ হচ্ছে রবি, হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে রবি, আর ফুসফুস বা লাংস এর কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তা আমাদের এইগুলো জেনে কি কাজে লাগবে? আমরা যখন মানুষের চার্ট দেখে তার রোগের বিচার করব, তখন আমাদের এই গ্রহের কারকত্বগুলো লাগবে, যে কোন গ্রহ থেকে কোন রোগের সম্ভাবনা হতে পারে, বা কোন গ্রহ কোন রোগকে ইন্ডিকেট করছে। এই যে আপনার এই রোগটা হতে পারে বা আপনি এই সমস্যায় ভুগবেন, সেই ডিকোডিংটা আমরা করব হচ্ছে এইগুলোর থেকে, যে আপনার ঠান্ডার সমস্যা হয়েছে, আপনার নিউমোনিয়া হয়েছে, আপনার কফ কাশি ইত্যাদি সমস্যা, তার মানে আপনার চন্দ্রের সমস্যা থাকলে এগুলো হবে, সেরকম আর কি। তো চন্দ্র গেল। এরপরে আমরা লিখব মঙ্গল। মঙ্গল হচ্ছে রক্ত, রক্তের যে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, তার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হয়েছে? কারণ একটা আবার ম্যাডাম একটু মিউট করতে বলুন, কাইন্ডলি একটু মিউট করতে কারণ বলুন। একটা মাইক্রোফোন অন করা রয়েছে, মিউট করে দিন। বড্ড সমস্যা হচ্ছে, বুঝতেও পারছি না কার আছে। আবার শুরু হয়েছে। একদম শুনতে পাচ্ছি না ম্যাম। আপনার মাইক্রোফোন অন করে দিন। হ্যাঁ, লবিং করতে আছে, উনিও বাইরে লবিং করছে। একটু সময় দিও। আপনার একটু ফোন থেকে কার্ডটা খোলা আছে, হয়েছে না অফ? হ্যাঁ, হয়নি। হ্যাঁ। আমি তো বুঝতেও পারছি না কার, যাই হোক। আচ্ছা, কিংশুক কুমার গোড়টা হয়েছে।
একটু বলুন তো কার আছে? কিংশুক কুমার? হ্যাঁ ম্যাডাম, ওনারটাই আচ্ছা, এখন তো ওনারটা মনে হয় অফ হয়ে গেছে। এখন মিউট হয়ে গেছে সব। হ্যাঁ। এখন মিউট করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমরা বুধ লিখবো। বুধ হচ্ছে পিত্ত থলি বা গল ব্লাডার। বুধকে নার্ভের কারক বলা হয়, বুধকে স্কিনের কারকও বলা হয়, আবার রাহুকেও স্কিনের কারক বলা হয়। পিত্তথলি বা গল ব্লাডার। নার্ভও লিখবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, লিখুন। যাদের নার্ভের সমস্যা আছে, যাদের কথা বলতে তোতলামি হয়, আড়ষ্টতা আছে, তারপরে যারা ঠিক মতন কোনো কথা ধরুন কিছু বলবে, অনেক বাচ্চাদের মধ্যে যে আমরা এই সমস্যাটা দেখতে পাই, যে ওদের একটু উত্তর দিতে দেরি হয়ে যায়, কি বলবে সেটা গুছিয়ে বলতে একটু দেরি হয়ে যায়, অনেকক্ষণ পরে গিয়ে ওরা রিপ্লাই করে। এদের সকলেরই বুধের সমস্যার থেকেই হয় এগুলো, তোতলা যারা হয় তাদেরও। আচ্ছা, বুধ লিখেছি। কাকে কাকে লিখলাম? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বৃহস্পতি লিখুন যকৃৎ, লিভার। লিভার, এই সরি সরি, যকৃৎ তো কিডনি। কিডনি, না ম্যাডাম, যকৃৎ তো লিভারই। হ্যাঁ হ্যাঁ, লিভার। লিভার আর কিডনি দুটো কি না, বৃহস্পতির জন্য লিভার লিখুন, যকৃৎ। এই যখনই ফ্যাটি লিভারের সমস্যা আসে মানুষের শরীরে, তখনই হচ্ছে বৃহস্পতি সমস্যা তৈরি করে। ফ্যাটি লিভার, লিভারের প্রবলেম, লিভারের যা কিছু সমস্যা, সবকিছুই হচ্ছে বৃহস্পতির জন্য হয়। বৃহস্পতির রংটাও হলুদ। আর এই যখনই দেখবেন যে লিভারের সমস্যা হচ্ছে, লিভার জনিত রোগ হচ্ছে, তখন দেখবেন শরীরে ওই হলুদের প্রভাবটা বেড়ে যায়, বিলিরুবিনটা বেড়ে যায়, ম্যাডাম, বকরি জন্ডিসটা বৃহস্পতি আসে। থাকলে কি এটা হতে পারে? হ্যাঁ। বকরি বৃহস্পতি থাকলে এটা হতে পারে? না, বকরি বৃহস্পতি থাকলে হতে পারে তা নয়, সিক্সথের সঙ্গে কানেকশন থাকলে তখন হতে পারে, বা যদি গোচরে কখনো সিক্সথে এসে পড়ে যায় বা লগ্নে কখনো আসে, তখন এগুলো হতে পারে। বকরির হিসাবটা একটু আলাদা। হয়েছে? আমরা কি লিখলাম তাহলে? যকৃৎ, লিভার। এরপর লিখবো আমরা শুক্র। শুক্রটাকে লিখবো মূত্রাশয়। তারপর লিখবো শনি। শনি লিখুন যত রকমের হাড়ের সমস্যা, দাঁত, তারপরে জয়েন, যেখানে যেখানে আমাদের শরীরে জয়েন আছে। ম্যাম আর একবার বলবেন, আমি শুনতে পাইনি। কোনটা বলবো গো? শনি। 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 হাড়, হাড় প্রথম লেখো, হাড়, বোন। সমস্ত হাড়ের কারক শনি, দাঁতের কারক, যেখানে যেখানে মোটামুটি ক্যালসিয়াম ফাংশন করে সেই সব জায়গাগুলোতে। তারপরে যে জয়েন হয় আমাদের বিভিন্ন, হাঁটুর জয়েন, আঙুলের জয়েন, এই সমস্ত যে জয়েন গুলো। ম্যাম নেলসও কি হবে? নেলস ক্যালসিয়াম হবে। বললেন। নেলসের যেটুকু কেটে ফেলে দিই আমরা, সেই অংশটুকু, জ্যান্তটুকু নয়। আমি এর একটা ছবি আজকে দিয়ে দেবো ওখানে গ্রুপে, সুবিধার্থে, কোনটা কি মনে রাখার জন্য আরো ভালো হবে। আচ্ছা, কেতু। কেতু লিখুন তলপেট। যত গুপ্ত জায়গাগুলো আছে
সেইগুলো হচ্ছে কেতু রিলেট করে। যেমন রেকটাম, মলদ্বার যেটাকে বলা হয়, যাদের অষ্টমে কেতু তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পাইলসের সমস্যা তাদের কিন্তু ভুগতে দেখতে পাওয়া যায়। যে পাইলস তো জানেন সবাই মনে হয়, যেটাকে অর্শ বলে। ম্যাডাম, নখ তো যেটুকু কেটে ফেলে দিই সেটা বললেন শনি, তাহলে যেটা শরীরের সাথে লেগে থাকে আঙ্গুলের সাথে সেটা কি হবে? ওটা থার্ড হাউসের মধ্যে চলে যাবে। ও, নখ সমেত আঙুল আমরা বলেছিলাম থার্ড হাউস। ম্যাম, 8th হাউস কেতু পাইলস ঠিকই বলেছেন, এটা আমি দেখেছি। হুম। এবার বাকি রইল রাহু। আচ্ছা, রাহু লিখবো আমরা যত রকম আমাদের শরীরের মধ্যে বায়ুথলিগুলো হয়, সেই সকল বায়ুথলি, যত গ্যাসের সমস্যা হয় না মানুষদের, এই গ্যাসের কারক গ্রহ হচ্ছে রাহু। যাদের লগ্নে রাহু থাকে বা লগ্নে রাহু কানেক্টেড থাকে, সিক্সথে থাকে, তাদের প্রচুর অ্যাসিডিটির সমস্যা দেখতে পাওয়া যায়। এই যত রকম গ্যাস তৈরির প্রবণতা যাদের শরীরে মানে যারা হচ্ছে রাহু কানেক্টেড ব্যক্তি, তাদের এই অ্যাসিডিটির, প্রচন্ড অ্যাসিডিটিতে কষ্ট পাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এই রাহুর জন্য। আরো যদি লগ্নে রাহু থাকে তারা তো খুব ভালোই জানতে পারবেন যে কি পরিমাণ কষ্ট তাকে ভোগ করতে হয় এই রাহুর জন্য। আমার ষষ্ঠে রাহু আছে, আমার এই সমস্যাগুলো সবই আছে। এগুলো থাকবে। কারণ আমরা যদি একটু মেডিকেল সায়েন্সে ঢুকি, মেডিকেল সায়েন্স আমি অল্প কিছু মানে পড়ার মানে বোঝার স্বার্থে বলছি, আমি তত ডিপলি জানি না। যখনই আমাদের কিনা কোনো রকম অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, তখন যে হরমোনাল ডিসব্যালেন্স গুলো হয়, তার ফলে যে উৎসেচকের ক্ষরণগুলো হয়, সেই ক্ষরণগুলোর থেকে কিন্তু অ্যাসিডিক টেন্ডেন্সিটা বাড়ে। এবং এই যে কোনো রকম হঠাৎ অ্যাংজাইটি, যে কোনো রকম হঠাৎ ভয়, অকারণ ভয়, কিচ্ছু নেই আপনার ভয়ের কারণ, তবুও আপনি ঘরে বসে বসে ভয় পাচ্ছেন। এই একটা পর্দা নড়ে গেল, মনে হলো ওখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। গাছের একটা ছায়া পড়ে আছে, মনে হচ্ছে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই যে যত রকমের অকারণ ভয়, এই সমস্ত ভয়ের কারকই হচ্ছে রাহু। তো যখনই এই যে এই সিস্টেম ভাবে অ্যাসিডটা তৈরি হয়, সেখান থেকে গ্যাসের যে প্রবলেমটা, যার মূল কারক হচ্ছে ওই ভয় বা ওই ওই যে অ্যাংজাইটি, তার থেকেই কিন্তু এগুলো পরপর পরপর ভাবে চলে আসে। ঠিক আছে। বায়ুথলি হিসেবে তো ফুসফুসও হতে পারে না? না না, ফুসফুস হবে না। ফুসফুসের টোটাল ফুসফুসটা হচ্ছে চন্দ্র, কিন্তু ফুসফুসের মধ্যে কিছু বায়ুথলি আছে, ওকে কি বলে যারা সায়েন্স নিয়ে? অ্যাভিওল, অ্যালভিওলার। অ্যাভিওল বলে। অ্যালভিওলার। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো অ্যাভিওল। হচ্ছে, হ্যাঁ, ওইগুলো হচ্ছে রাহুর জন্য। গোটা ফুসফুসটা চন্দ্রের, কিন্তু ওই বায়ুথলিগুলো হচ্ছে রাহুর। আমাদের যে ম্যাম ব্রিথিং স্ক্রিনে প্যাটার্নটা, একটু বলি, আমাদের যে ব্রিদিং ব্রিদিং প্যাটার্নটা, এটা মূলত হচ্ছে রাহুর কারক, মানে রাহুর জন্য। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই না, এটা হচ্ছে ব্রিদিং প্যাটার্নটা হচ্ছে রাহুর। যখন আপনি কোনো রকম ভাবে ভয় পান, দেখুন আচমকা ভয় পেলেন, অ্যাড্রিনালিন হরমোন যখনই আপনার ক্ষরণ হলো, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার হার্টবিটটা দ্রুত মুভ করছে, এবং আপনার কিন্তু ব্রিদিং ব্রিদিং যে প্যাটার্নটা, সেই ব্রিদিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে আপনার মধ্যে কিন্তু ঘাবড়াহট হচ্ছে, মন মন তখন ভয় পেয়ে যাচ্ছে। চন্দ্র, এই যে চন্দ্রটাকে ঘাবড়ে দিচ্ছে, ভয় পাইয়ে দিচ্ছে, দিচ্ছে হচ্ছে রাহু। তখন কিন্তু একটাই প্যাটার্ন আপনারা সকলেই জানেন, যে ডিপ ডিপ অ্যান্ড ডিপ ব্রিথ। যত ডিপ ইনহেল, ডিপ এক্সেল। হ্যাঁ, যত বড় করে ইনহেল এক্সেল করবেন, তত তাড়াতাড়ি, মানে এই যে অক্সিজেন হচ্ছে আবার বৃহস্পতি, রাহুকে একমাত্র কন্ট্রোলে রাখতে পারে বৃহস্পতি। এবার বৃহস্পতি দেবগুরু, রাহুকে কন্ট্রোলে কেতুও রাখতে পারে, রাহুকে কন্ট্রোলে মঙ্গলও রাখতে পারে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি, অক্সিজেন বৃহস্পতির কারক, আপনি ট্রেনেই বৃহস্পতি নিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার রাহু যে ভয় সৃষ্টি করছিল সেটা স্থিত হয়ে যাচ্ছে। ফলে আপনার যে ঘাবড়াহটটা, আপনার যে চন্দ্র চঞ্চলতা, সেটা তখনই কমে যাচ্ছে। এটা হচ্ছে এই ব্রিদিং প্যাটার্নটা কিন্তু পুরোটাই হচ্ছে রাহুর তৈরি করা। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত হলো। আর এটা নিয়ে কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? ম্যাম, একটা কোশ্চেন ছিল, বলুন। বলছি, গ্রহের দৃষ্টি তো পড়লাম, এবার সেখানে সবকটা ঘরের জন্য কিছু না কিছু আছে, বাট 6 নম্বর ঘরের জন্য তো ম্যাম কারোর কোনো দৃষ্টি দেখতে পেলাম না। আমি না কিচ্ছু শুনতে পেলাম না, আর একবার বলুন। 6 নম্বর?
সিক্সথ ঘরে কারোর তো কোনো কোনো দৃষ্টি দেখলাম না ম্যাডাম, কোনো গ্রহের কোনো দৃষ্টি। হ্যাঁ, ওই রকম ভাবে নয়, 6 নম্বর দৃষ্টি কারণ নেই, কিন্তু 6 নম্বর ঘরে ঘরে কারো না কারো দৃষ্টি পড়বে কিভাবে। 6 নম্বর ঘর ধরে নিলাম, এইটাই মেষ লগ্নের 6 নম্বর ঘর কোনটা? কন্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ যদি যদি এখানে শনি বসে থাকে কর্কটে, তার 3 নম্বর দৃষ্টি 6 নম্বর চলে এলো না? আচ্ছা। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। মানে যখন আমি একজন একজন করে নিই, যখন আমরা এই যে গ্রহগুলো দৃষ্টি পড়ছি, পার্টিকুলার গ্রহের নির্দিষ্ট কিছু দৃষ্টি আছে, কিন্তু এই দৃষ্টিগুলো প্রত্যেকটা ঘরেই যেতে পারে তার লগ্ন সাপেক্ষে, এবং সেই লগ্ন, সেই যে লগ্ন চার্ট, সেই লগ্ন চার্টের কোথায় ওই পার্টিকুলার প্ল্যানেটটার পজিশন, তার ওয়াইজ দৃষ্টিটা হবে। সেটা 6 নম্বরও হতে পারে, 9 নম্বরও হতে পারে, 11 নম্বর, সব রকম জায়গাতে যেতে পারে। ঠিক আছে, 6 নম্বর দৃষ্টি কারণ নেই, কিন্তু 6 নম্বর ঘরে দৃষ্টি যাবে। সেটা যখন আমরা পরে লগ্ন, এই তোমরাই বিচার করবে, যারা আজকে আমি এই যে আহ, দৃষ্টির বিচারটা আজকে আমরা শেখালাম সবাই মিলে। আপনারা তো আগের দিন দেখিনি, কয়েকজনই কাজ পাঠিয়েছিলেন, সবাই পাঠান না তো। চেষ্টা করবেন এই দৃষ্টির যে এই দৃষ্টিটা অন্তত বুঝতে, এটা কিন্তু সারা জীবনের ব্যাপার, এটা বুঝতেই হবে, এটা এটা ছাড়া প্রেডিকশন হবে না। তো এই দৃষ্টিটাকে একেবারে ক্লিয়ার করে খাতায় ড্র করে গ্রুপে পাঠানো কিন্তু আমি চাইবো আপনারা সকলে পাঠান। ম্যাম ভয় কি শুধু রাহুই সৃষ্টি করে, আর কোনো গ্রহ সৃষ্টি করে না হঠাৎ হঠাৎ ভয়টা? না, হঠাৎ ভয় একেবারেই রাহু সৃষ্টি করে। কেতু বা শনি বা মঙ্গল এরকম না? না, ওরা ভয় দেখায় না, ভয় সবসময় দেখায় হচ্ছে এই রাহু। রাহুই হচ্ছে রাহু মোস্ট বদমাইশ। রাহু যদি সেভেন্থ হাউসে থাকে সেক্ষেত্রে কি এই জিনিসটা দেখা যাবে, যদি হ্যাঁ, সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নে পড়বে? বুঝলাম না। রাহু যদি সেভেন্থ হাউসে থাকে, হুম লগ্ন থেকে সেভেন্থ হাউসে থাকে, তো হুম ওর সেভেন্থ দৃষ্টিটা তো লগ্নে আবার পড়বে, তো হুম। এই জিনিসটা তার ক্ষেত্রেও দেখা যাবে? এই জিনিসটা মানে এই ভয়ের জিনিসটা তার ক্ষেত্রেও দেখা যাবে? হ্যাঁ থাকবে, অ্যাংজাইটির প্রবলেম কখন থাকবে, ভয় দেখায় ম্যাম রাহু? অ্যাংজাইটির প্রবলেম থাকবে, তার মধ্যে সবসময় মনে হবে পিছনে কে একটা আমার সঙ্গে হেঁটে হেঁটে আসছে, বারবার পিছন ফিরে তাকাবে, যেমন রাহু 12 নম্বর দৃষ্টি দিয়ে তাই করে। ম্যাম এগুলো রাহু কখন ভয়টা দেখায় হঠাৎ হঠাৎ করে? মানে অকারণ ভয় পায়, বোঝো, বোঝো তো? হঠাৎ হঠাৎ হ্যাঁ, রাহু আমারই দৃষ্টি হতো এসে আগে ভয় খুব দেখায়। অকারণ ভয়টা, প্যানিক অ্যাটাক হতো অকারণ ম্যাম। ভয়, প্যানিক অ্যাটাকটা মানুষ, কিছু কিছু মানুষ আছে তারা খুব সাহসী, একটা পর্দা নড়লো, তার একটু প্রথমে ভয় লাগলো, লাগলে পরে গিয়েও সে হচ্ছে পর্দাটার কাছে যাবে, গিয়ে সে মানে ভালো করে দেখে টেকে আসবে। এই যে বিচক্ষণতাটা, এই যে অবজারভেশন, এটারও কারক গ্রহ রাহু, কিন্তু সেই রাহুটা তাকে স্ট্রং হতে হবে। যার চার্টে রাহু স্ট্রং আছে সে ভয় পাবে, পেয়ে নির্দিষ্ট জায়গায় যাবে, গিয়ে দেখবে যে ওটা পর্দা ছিল না, মানুষ ছিল। কিন্তু যার চন্দ্রও দুর্বল এবং রাহু খারাপ, সে ওই যে পর্দাটা নড়লো আর সে ভূত, ওখানে ভূত দাঁড়িয়ে আছে ভয়তে, সেদিনের ঘুম তো খারাপ, তো এবার ঠাকুর ডাকো, ওঝা ডাকো, এই করে করে তার দিন শেষ। ওই রকম ভয় পেতাম না, কিন্তু হঠাৎ হঠাৎ করে ভয় লাগতো, তাই ভাবছি যে ওটা রাহুর জন্যই হতো। হ্যাঁ, একেবারে হঠাৎ করে ভয় পাওয়াটা পুরোপুরি রাহু। ঠিক আছে, ম্যাম আমরা বলছি, দুটো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, দুটো কোয়েশ্চেন ছিল আমার, যদি অষ্টম এবার ঘরে আমরা ধরো। গ্রুপে গ্রুপে আলোচনা করব, অলরেডি তো 9টা 35 বেজে গেছে। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি। আর যা যা নমস্কার ম্যাম। হ্যাঁ, যা যা প্রশ্ন আছে সব গ্রুপে গ্রুপে লিখুন, সবাই মিলে আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ, গুড নাইট ম্যাডাম। খুব গুড ভালো। নাইট ম্যাম। শুভরাত্রি ম্যাম। ম্যাম